হ্যালো গাইজ, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। যেমনটা তোমরা জানো যে আমরা অ্যাপ্লাইড এথিক্স থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো আমরা এক্সপ্লেন করছি, আলোচনা করছি, আর তার সাথে কনসেপ্টটাকেও বুঝছি। তো অ্যাপ্লাইড এথিক্স থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা আহ, প্রত্যেকটা এক্সাম যেটা প্রত্যেকটা সাইকেল অনুযায়ী আমরা দেখছি। আমরা দেখেছি যে 2024-এর ডিসেম্বরেরটা দেখেছি, 2024-এর জুন, যেটা সেপ্টেম্বরের 4 তারিখ হয়েছিল, সেটাও দেখেছি। আজকে আমরা যেটা দেখব সেটা, সেই এক্সামটা হয়েছিল 27 আগস্ট 2025 তারিখে। এই এক্সামে অ্যাপ্লাইড এথিক্স থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আছে, যে কোশ্চেন গুলো আছে, সেই কোশ্চেন গুলো আজকে আমরা দেখব, আলোচনা করব, এক্সপ্লেন করব, আর তার সাথে কনসেপ্টটাকেও বুঝবো। আর এর আগে যে দুটো লেকচার আমি আপলোড করেছি, একটা 2024 ডিসেম্বর থেকে অ্যাপ্লাইড এথিক্স এর সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর একটা জুন 2024-এরই, যেটা সেপ্টেম্বর মাসের 4 তারিখ হয়েছিল। এই দুটো লেকচার আমি আপলোড করেছি। তোমরা এখনো যারা এই দুটো লেকচার দেখোনি, অবশ্যই তোমরা দেখো। এই লেকচারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এক্সপ্লেন করা হয়েছে, আর তার সাথে যে যে কনসেপ্ট থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা এসেছিল সেই কনসেপ্টটাকেও বোঝানো হয়েছে। তো আজকে আমরা আহ, যে এক্সামের, অর্থাৎ জুন 2024-এর যে এক্সামটা হয়েছিল 27 আগস্ট 2025 তারিখে, সেই এক্সামের যে কোশ্চেন, যেগুলো অ্যাপ্লাইড এথিক্স থেকে এসেছে, সেই কোশ্চেন গুলো আমরা দেখব। তো সেখানে প্রথম কোশ্চেনটা এসেছিল, তোমরা অ্যাপ্লাইড এথিক্সের যতগুলো টপিক আছে সিলেবাসের মধ্যে দেখবে, অ্যাপ্লাইড এথিক্স এর মধ্যে একটা টপিক আছে ফিলোসফিক্যাল কাউন্সিলিং। তো প্রথম কোশ্চেনটা ফিলোসফিক্যাল কাউন্সিলিং থেকে এসেছিল। তো প্রথমে আমরা জানি যে ফিলোসফিক্যাল কাউন্সিলিংটা কি। ফিলোসফিক্যাল কাউন্সিলিং, যার অর্থ হচ্ছে যে পরামর্শ দার্শনিক পরামর্শ। এক কথায় যদি বলা হয় যে যখন দার্শনিক পদ্ধতিতে বা দার্শনিক কৌশল, ফিলোসফিক্যাল টেকনিক ইউজ করে যখন কোনো মানুষকে কিছু পরামর্শ দেওয়া হবে তখন সেই পরামর্শটাকে বলছে ফিলোসফিক্যাল কাউন্সিলিং। Philosophical counseling is an approach to counseling that use philosophical insight technique. তাহলে কি বললাম? যে ফিলোসফিক্যাল টেকনিক অর্থাৎ দার্শনিক কৌশল, ইনসাইট অন্তর্দৃষ্টি, ফিলোসফিক্যাল দৃষ্টিতে হেল্প ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর লাইফ। তাহলে তোমার যে জীবন আছে, এই তোমার জীবন সম্পর্কে চিন্তা করতে, তোমার জীবনের স্বরূপ সম্পর্কে চিন্তা করতে যখন পরামর্শ দেওয়া হবে, সেই পরামর্শটা কিভাবে দেওয়া হবে? দার্শনিক পদ্ধতি, দর্শনকে ইউজ করে, দার্শনিক পদ্ধতিতে, ফিলোসফিক্যাল টেকনিক ইউজ করে, দার্শনিক কৌশল ইউজ করে যখন তোমাকে পরামর্শ দেওয়া হবে, সেই পরামর্শটাই হচ্ছে দার্শনিক পরামর্শ। যেমন ধরো যে অনেক মানুষ তার জীবনে কিছু খারাপ কিছু ঘটে যাওয়ার জন্য সে ডিপ্রেশনে থাকে, দুশ্চিন্তায় ভোগে, হতাশায় ভোগে। তো এই সমস্ত মানুষ যারা সুখের সন্ধানে ছুটে বেড়ায়, তারা দুঃখে, তাদের জীবনটা পুরো দুঃখে একদম নিমজ্জিত হয়ে আছে, এই সমস্ত মানুষের কি দরকার? কাউন্সিলিং দরকার। যখন কোনো মানুষ ডিপ্রেশনে থাকে, তার ডিপ্রেশন কোনো মেডিসিন, বা যখন কোনো মানুষ দুশ্চিন্তায় থাকে, সে প্রচুর চিন্তা করে, তো তার এই সমস্যা কখনোই কোনো মেডিসিন বা কোনো মেডিকেল প্রসেসের দ্বারা এগুলো কখনোই সারবে না। একমাত্র সারবে কাউন্সিলিং এর দ্বারা। যেমন ধরো কোনো মানুষের, ধরো যে সাইকোলজিক্যাল কিছু প্রবলেম হয়, আর মানসিক কিছু সমস্যা হয়েছে, এই মানসিক সমস্যাকে দূর করার জন্য তাকে গাইড করতে হয়। আর এই গাইড মানে হচ্ছে পরামর্শ। তাকে বিভিন্ন বিভিন্ন রকম পরামর্শ দেবে, তাকে সঠিক পথ দেখাবে। এবার
সেটাই যখন কোনো ব্যক্তি ডিপ্রেশনে আছে বা দুশ্চিন্তায় ভুগছে, তাকে সেই জায়গা থেকে বের করে আনার জন্য, তার সেই সমস্যার সমাধান করার জন্য তাকে বিভিন্ন রকম কাউন্সিলরের কাছে পাঠানো হয়। কাউন্সিলর বলতে পরামর্শদাতা। তাকে বিভিন্ন বিভিন্ন রকম গাইড করে, তাকে বিভিন্ন রকম পরামর্শ দেয়। তারপরে তাকে তার সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করে। তাহলে ফিলোসফিক্যাল কাউন্সেলিং এই রকমই একটা ব্যাপার, যখন কোনো কাউন্সিলর ফিলোসফিক্যাল টেকনিক ইউজ করে, অর্থাৎ দার্শনিক কৌশল ইউজ করে যখন কোনো ব্যক্তিকে পরামর্শ প্রদান করবে, পরামর্শ দেবে, তখন সেটাই হচ্ছে ফিলোসফিক্যাল কাউন্সেলিং। কেন দেবে? তার জীবনের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য, তার জীবনের যে স্বরূপ আছে, তার জীবনকে জানার জন্য, তার জীবনের যে আসল অর্থ, এই সমস্তগুলো জানার জন্য তাকে পরামর্শ দেবে। আশা করি ফিলোসফিক্যাল কাউন্সেলিং কি তোমরা বুঝতে পেরেছো। ইউর প্রবলেমস আর নট সিন অ্যাজ ইলনেস টু বি কার্ড। মানে এখানে যে ব্যক্তিকে পরামর্শ দেওয়া হচ্ছে, তার মধ্যে যে সমস্যা আছে, সেই সমস্যার জন্য তাকে ইলনেস টু বি কার্ড, তাকে কিন্তু রোগী হিসেবে দেখা হয় না। যখন কোনো ব্যক্তির শারীরিক সমস্যা হয় আর যখন সে আহ, কোনো ডক্টরের কাছে যায়, সেই ডক্টর সেই মানুষটাকে পেশেন্টের চোখেই দেখে, রোগীর চোখে দেখে। কিন্তু কোনো ব্যক্তির যখন কাউন্সিলিং এর প্রয়োজন আছে এবং সে যখন কোনো কাউন্সিলরের কাছে যাবে বিভিন্ন রকম পরামর্শ নিতে, তখন কিন্তু সেই কাউন্সিলর যে পরামর্শ দেয়, পরামর্শদাতা, সে কিন্তু তাকে কোনো রকম রোগীর চোখে দেখবে না। তো আই হোপ তোমরা ফিলোসফিক্যাল কাউন্সিলিং কি সেটা বুঝতে পেরেছো। বাংলাটা একবার দেখে নাও। দার্শনিক পরামর্শ হলো ব্যবহারিক দর্শনের একটি রূপ, যা দার্শনিক অনুসন্ধান এবং সংলাপ ব্যবহার করে ব্যক্তিদের জীবনের চ্যালেঞ্জগুলি বুঝতে বা মোকাবেলা করতে সাহায্য করে, বিশেষ করে অর্থ, উদ্দেশ্য, মূল্যবোধের সাথে সম্পর্কিত চ্যালেঞ্জ। তাহলে এক কথায় ফিলোসফিক্যাল কাউন্সিলিং দার্শনিক পরামর্শ, কোনো ব্যক্তিকে পরামর্শ দেওয়া, আর কি ইউজ করে? ফিলোসফিক্যাল টেকনিক, দার্শনিক কৌশল ইউজ করে তাকে পরামর্শ দেবে। তো আই হোপ তোমরা ফিলোসফিক্যাল কাউন্সিলিং কি সেটা বুঝতে পেরে। তাহলে এবার আমরা কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা বলছে, অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু পিটার রাবে, হোয়াট ইজ দ্য কি বেনিফিট অফ ফিলোসফিক্যাল কাউন্সিলিং? বলছে পিটার রাবের মতে ফিলোসফিক্যাল কাউন্সিলিং এর সুবিধাটা কি? ফার্স্ট অপশন বলছে, ইট প্রোভাইডস কুইক সলিউশন টু মেন্টাল হেলথ ক্রাইসিস। মানসিক স্বাস্থ্যের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার খুব দ্রুত সমাধান করা, খুব দ্রুত সমাধান প্রদান করা। সেকেন্ড অপশন বলছে, ইট এমপ্লয়েজ রিলিজিয়াস ডক্ট্রিনস টু গাইড ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে কোনো ব্যক্তি বিশেষ, কোনো ব্যক্তি বিশেষকে রিলিজিয়াস ডক্ট্রিন, ধর্মীয় মতবাদ, ধর্মীয় মতবাদ দিয়ে তাকে গাইড করা। ইট এনহ্যান্স ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড সেলফ অ্যাওয়ারনেস। মানে কোনো ব্যক্তিকে এনহ্যান্স, এনকারেজ করা, তাকে প্রভাবিত করা সেলফ অ্যাওয়ারনেসের জন্য, আত্মচেতনা, সচেতনতার জন্য। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে একদম বিচারপূর্বক যুক্ত হওয়ার জন্য। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে বিচারপূর্বক যুক্ত, অর্থাৎ কোনো ব্যক্তি নিজের বুদ্ধি দ্বারা সমস্ত কিছুকে বিচার করে, বিবেচনা করে গ্রহণ করবে, কোনো কিছুকেই নির্বিচারে গ্রহণ করবে না। দ্যাটস মিন ক্রিটিক্যাল থিঙ্কিং। ফোর্থ অপশন বলছে, ইট ইউজ মেডিকেশন টু ট্রিট সাইকোলজিক্যাল ইস্যু। তাহলে সাইকোলজিক্যাল ইস্যু, যে মনোবৈজ্ঞানিক মনোবৈজ্ঞানিক যে ইস্যু, সাইকোলজিক্যাল ইস্যু, মনোবৈজ্ঞানিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে ধ্যানের মাধ্যমে, মেডিকেশন, ধ্যানের মাধ্যমে সেগুলোকে ট্রিট করা, ধ্যানের মাধ্যমে সেগুলোকে সমাধান করা। তাহলে এখানে চারটে অপশনের মধ্যে থার্ড অপশন হচ্ছে রাইট অ্যান্সার। এখানে ব্যক্তিকে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড সেলফ অ্যাওয়ারনেস এর কথা বলা হয়। আই হোপ তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখবো। সেকেন্ড কোশ্চেন ইকোলজি থেকে। যদি অ্যাপ্লাইড এথিক্স এর সিলেবাসটা তোমরা দেখো, তো অ্যাপ্লাইড এথিক্স এ দেখবে ইকোলজি বলে একটা
টপিক আছে। তো ইকোলজি কি? ইকোলজির আবার দুটো ভাগ আছে, যেটা পরিবেশবিদ আর্নে নাইস ইকোলজিকে দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে শ্যালো ইকোলজি, একটা হচ্ছে ডিপ ইকোলজি। বাংলা হচ্ছে অগভীর বস্তুবাদ, গভীর বস্তুবাদ। তাহলে ইকোলজি কি সেটা একটু দেখে নিই। প্রথমে বলি যে ইকোলজিটা কি। ইকোলজি হচ্ছে বাংলা যাকে বলছে বাস্তু সংস্থান বা বাস্তু সংহতি। বাস্তু সংস্থান বা বাস্তু সংহতি। এই পরিবেশে সমস্ত কিছুই আছে। এই পরিবেশে যা কিছু আছে সমস্ত কিছুই আমাদের চারপাশে, সেটা জীব হোক অজীব হোক, সমস্ত কিছুই একে অপরের উপর নির্ভরশীল। আমরা মানুষ, আমরা কি একদম কি মানে কোনো কিছুর উপর নির্ভর নয়? আমরা নির্ভর। আমরা গাছপালার উপর নির্ভর। আমরা আহ, প্রাকৃতিক যে জিনিসপত্র আছে সেগুলোর উপর নির্ভর, জল, মাটি, বায়ু, সমস্ত কিছুর উপর নির্ভর। তো ঠিক সেই রকমই বৃক্ষ, আমরা যেমন বৃক্ষের উপর নির্ভরশীল, বৃক্ষেও জলের উপর নির্ভরশীল, সূর্যের আলোর উপর নির্ভরশীল। এইভাবে পৃথিবীতে সমস্ত কিছুই, প্রত্যেকটাই একে অপরের সঙ্গে নির্ভরশীল। এই যে নির্ভরশীল, এই নির্ভরশীলতাকেই বলছে ইকোলজি, বাস্তু সংস্থান। আর বিজ্ঞানী আর্নে নাইস এই ইকোলজিকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ডিপ ইকোলজি আর একটা হচ্ছে শ্যালো ইকোলজি। ডিপ ইকোলজি হচ্ছে গভীর বস্তুবাদ। গভীর বস্তুবাদ। তাহলে ডিপ ইকোলজিটা কি সেটা একটু দেখি। ডিপ ইকোলজি অ্যান্ড শ্যালো ইকোলজি আর টু কন্ট্রাস্টিং অ্যাপ্রোচ টু এনভায়রনমেন্টালিজম। তাহলে এখানে বলছে যে পরিবেশবাদের দুটো মতবাদ, একটা হচ্ছে ডিপ ইকোলজি, একটা হচ্ছে শ্যালো ইকোলজি। ডিপ ইকোলজি এমফাসাইজ দ্য ইনহেরেন্ট ভ্যালু অফ অল লাইফ, all living things, and the need for a radical transformation of human relationship with the natural world. তাহলে তোমাদের মনে রাখতে হবে যে ডিপ ইকোলজি অর্থাৎ গভীর বস্তুবাদ। গভীর বস্তুবাদ হলো সেই মতবাদ বা সেই বিচারধারা যেখানে সমস্ত জগতের স্বার্থের চিন্তা করা হয়। প্রাণী জগৎ বলো, উদ্ভিদ জগৎ বলো, জীব জগৎ বলো, জীব, অজীব, সমস্ত কিছুরই স্বার্থের কথা বলা হয়, সমস্ত কিছুর কল্যাণের কথা বলা হয়। শুধুমাত্র মানুষের স্বার্থ চিন্তা বা শুধুমাত্র মানুষের কল্যাণের কথা বলা হয় না। এখানে সমস্ত প্রাণী জগৎ, সমস্ত উদ্ভিদ জগৎ, সমস্ত জড়জগৎ, সমস্ত কিছুর স্বার্থ চিন্তা করা হয়। অর্থাৎ একটা মতবাদ আছে যেটা হচ্ছে নন অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ, অমানব কেন্দ্রিক মতবাদ। এই মতবাদে যেমন সমস্ত কিছুকেই প্রাধান্য দেওয়া হয়, সমস্ত কিছুর স্বার্থ চিন্তা বা সমস্ত কিছুর কল্যাণের কথা বলা হয়, সেই মতবাদটা হচ্ছে অমানব কেন্দ্রিক মতবাদ। আর সেটাই হচ্ছে ডিপ ইকোলজি। তাহলে ডিপ ইকোলজি মিন সমস্ত কিছু, এই পরিবেশে যা কিছু আছে সমস্ত কিছুর স্বার্থ চিন্তা বা কল্যাণের চিন্তা করা হয়। তাহলে ডিপ ইকোলজি হলো। আরেকটা হচ্ছে শ্যালো ইকোলজি। শ্যালো ইকোলজি হচ্ছে অগভীর বস্তুবাদ। অগভীর বস্তুবাদ হচ্ছে ঠিক তার উল্টোটা। যেমন বললাম যে একটা নন অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ, অমানব কেন্দ্রিক মতবাদ, তো ঠিক তেমনি আরেকটা মতবাদ আছে তার বিরুদ্ধ মতবাদ, সেটা হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ। অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ যেটা হচ্ছে মানব কেন্দ্রিক মতবাদ। শ্যালো ইকোলজি হলো সেই মানব কেন্দ্রিক মতবাদ। তাহলে শ্যালো ইকোলজি সেই বিচারধারা বা সেই মতবাদ যেখানে শুধুমাত্র মানব জাতির অর্থাৎ মানুষের প্রাধান্য দেওয়া হয়, এখানে শুধুমাত্র মানুষের স্বার্থ চিন্তা বা মানুষের কল্যাণের কথা বলা হয়, এই মতবাদটা হচ্ছে শ্যালো ইকোলজি। তাহলে ইকোলজি কি বললাম? ইকোলজি হচ্ছে বাস্তু সংস্থান বা বাস্তু সংহতি। এই পরিবেশে যা কিছু আছে সমস্তই হচ্ছে একে অপরের উপর নির্ভরশীল। এই যে নির্ভরশীল, এই নির্ভরশীলতাটাকেই বলছে ইকোলজি। বিজ্ঞানী আর্নে নাইস ইকোলজিকে দুই ভাগে ভাগ করছে, একটা ডিপ ইকোলজি, একটা শ্যালো ইকোলজি। ডিপ ইকোলজি গভীর বস্তুবাদ, শ্যালো ইকোলজি অগভীর বস্তু। ডিপ ইকোলজি মানে হচ্ছে নন অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ, অমানব কেন্দ্রিক মতবাদ, যেখানে সমস্ত কিছুর স্বার্থ চিন্তার কথা বলা হয়, যেখানে সমস্ত কিছুর কল্যাণের কথা বলা হয়। আর শ্যালো ইকোলজি
অগভীর বস্তুবাদ, যেখানে কেবলমাত্র কেবলমাত্র মানুষের স্বার্থ চিন্তা বা মানুষের কল্যাণের কথা বলা হয়, অর্থাৎ অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ, মানব কেন্দ্রিক মতবাদ। সো আই হোপ ইকোলজি কি, ইকোলজি যে দুটো ভাগ আছে তোমরা বুঝতে পেরে। এবার আমরা কোশ্চেনটা দেখব। কোশ্চেনটা বলছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিস্টিংশন ইন দ্য এনভায়রনমেন্টাল মুভমেন্ট ইজ দ্যাট অফ শ্যালো ইকোলজি অ্যান্ড ডিপ ইকোলজি ইন্ট্রোডিউস বাই। তাহলে এখানে বলছে যে পরিবেশের যে দুটো গুরুত্বপূর্ণ পার্থক্য, একটা হচ্ছে শ্যালো ইকোলজি, একটা হচ্ছে ডিপ ইকোলজি, এটা কার দেওয়া? এই পার্থক্যটা ইন্ট্রোডিউস কে করেছেন? ডেভিড এহরেনফিল্ড, আর্নে নাইস, উইলিয়াম মরিস, রাচেল কার্সন। তাহলে আমি বললাম যে ডিপ ইকোলজি, শ্যালো ইকোলজির কথা কে বলেছেন? আর্নে নাইস। ডিপ ইকোলজি, শ্যালো ইকোলজির মধ্যে পার্থক্যের কথা কে বলেছেন? আর্নে নাইস। তো সেই এক্সাম থেকে এই দুটোই কোশ্চেন এসেছিল। আশা করি তোমরা কোশ্চেন দুটো বুঝতে পেরেছো, আর কোশ্চেন দুটোতে যে কনসেপ্টটা আছে, যে কনসেপ্ট থেকে কোশ্চেন দুটো এসেছিল, সেটাও তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো রকম কোয়ারি হয় বা ডাউট হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো। আর যদি তোমাদের লেকচারটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লেকচারটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।